আসসালামু আলাইকুম। স্টেপস চান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 24-এর ফিজিক্সের সলভ ক্লাসটি শুরু করব। ওকে, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, একটি আদর্শ গ্যাসের চাপ স্থির রেখে আয়তন 4 গুণ করতে হলে তাপমাত্রা কত গুণ বাড়াতে হবে। আচ্ছা, আদর্শ গ্যাসের কথা বলছে, এখানে চাপ স্থির রাখছে। চাপ যদি স্থির থাকে আমরা বুঝতে পারতেছি এখানে চার্লসের সূত্র প্রয়োগ করতে হবে। চার্লসের সূত্রটা আমরা কি জানি? আমরা জানি ভি সমানুপাতিক টি। এখান থেকে লেখা যায় V1 বাই V2 ইজ ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। আমাকে কি বের করতে বলছে? বলছে তাপমাত্রা কত গুণ বাড়াতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমি T2 বের করব। T2 ইজ ইকুয়ালস টু কি আসবে? V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T1। খেয়াল করেন V2 মানে কি? বলছে চাপ স্থির রেখে আয়তন 4 গুণ করতে হলে, আয়তন 4 গুণ করতে হবে মানে V2 এর মান হবে আগের আয়তনের 4 গুণ, মানে 4V1। এখানে আছে V1, তাপমাত্রা জানি না, রাখা দিলাম V1 কাটা 4T1। তাহলে T2 এর মান হচ্ছে 4T1। অ্যান্সার কি 4? 4 গুণ না, অ্যান্সার কিন্তু 4 গুণ না। কারণ কি? এখানে T2 হচ্ছে গিয়ে পরবর্তী তাপমাত্রা, কিন্তু আমাকে বলছে তাপমাত্রা কত গুণ বাড়াতে হবে, বলে নাই কত গুণ করতে হবে। যদি বলতো কত গুণ করতে হবে তাহলে অ্যান্সার হয়তো 4 গুণ, কিন্তু যেহেতু বলছে কত গুণ বাড়াতে হবে, তাহলে কি করব আমরা এখন? এই T2 থেকে T1 বিয়োগ করব। T2 কত পাইছি? 4T1, T1 বিয়োগ করলে আসবে 3T1। তাহলে কত গুণ বাড়াতে হবে? 3 গুণ। অ্যান্সারটা কত? 3 গুণ, মানে গ। ওকে, তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, চাপীয় সূত্রের লেখচিত্রের ঢাল 0.025 একক হলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ কত? চাপীয় সূত্র, ইয়েস। চাপীয় সূত্রটাকে আমরা নর্মালি জানি এরকম যে চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, কিন্তু বেসিক যে ফর্মুলাটা, একদম আসল যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে এরকম। আপনারা সবাই জানেন P is equals to P naught plus P naught into theta divided by 273। এটা হচ্ছে চাপীয় সূত্রের আসল ফরম্যাট। এখন এখান থেকে দেখেন, আমি জিনিসটাকে একটু সাজায় যদি লিখি, P is equals to P naught divided by 273 into theta plus P naught। দেখেন এটাকে যদি আমি একটা গ্রাফে প্লট করি তাহলে সেখানে আমি একটা সরল রেখা পাবো, এরকম একটা সরল রেখা পাবো। ঠিক আছে, দেখেন কিভাবে। এটা হচ্ছে y, এটা হচ্ছে গিয়ে ঢাল m, এটা হচ্ছে গিয়ে x, এটা হচ্ছে গিয়ে c। এই বরাবর থিটা, এই বরাবর যদি চাপ দেখাই তাহলে আমি এরকম একটা সরল রেখা পাবো। যে সরল রেখার ঢাল দেওয়া আছে 0.025। ঢাল মানে কি? এই জিনিসটার মান দেওয়া আছে। ওকে, কি বের করতে বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ কত হবে। ওকে, আপনি খেয়াল রাখেন P naught বাই 273 এতটুকু হচ্ছে গিয়ে ঢাল। ওকে, দেখেন এটা মুছে দিলাম। দেখেন তো এখান থেকে আমি কি কমন নিতে পারি? আমি এখান থেকে যদি P naught বাই 273 কমন নেই তাহলে কি হবে? এখানে আসবে শুধু 273। P naught কমন গেছে, 1 হয়ে গেছে, 273 এখানে থাকবে শুধু থিটা। ওকে, দেখেন এটার মান দেওয়া আছে ঢাল, এটা মানে কিন্তু ঢাল। P naught বাই 273 মান কত দেওয়া আছে? 0.025। 273 প্লাস থিটা, এই থিটার মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বসান 27। তাহলে 273 প্লাস 27 কত হবে? 300। 300কে 0.025 দিয়ে গুণ করবেন। দেখেন 0.25 দিয়ে গুণ করা মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করা। 0.025 দিয়ে গুণ করা মানে 40 দিয়ে ভাগ করা। 300কে 40 দিয়ে ভাগ করবেন, তা কত হবে? 4কে 30 দিয়ে ভাগ করবেন, কত হবে? 7.5। অ্যান্সার কত? 7.5 অ্যাটমসফিয়ার। অ্যাকচুয়ালি এখানে এককটা কি হবে সেটা কিন্তু আমাকে বলে দেয় নাই, তবুও যেহেতু সবগুলো অপশনে একক সেম, তাহলে আমি শুধু সংখ্যাটাই দেখব, কত? 7.5। ওকে, তাহলে অ্যান্সার হবে ক। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর কি বলছে দেখেন, একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ
পানির উপরিতলে আসায় এর ব্যাস দ্বিগুণ হয়ে যায়। বায়ুমণ্ডলের চাপ 10⁵ প্যাসকেল হলে হ্রদের গভীরতা কত? এটা জাতীয় প্রশ্ন। ওকে, খেয়াল করেন আমরা এখানে বয়েলের সূত্র দিয়ে কাজটা করি। কারণ তাপমাত্রার কোনো কথা এখানে বলে নেই। আমরা বয়েলের সূত্র দিয়ে কাজ করলে কী করি? আমরা P1V1 = P2V2 এই ফর্মুলাটা লিখি। যেখানে খেয়াল করেন P1 কি, P2 কি, V1 কি, V2 কি। মনে করেন এটা হচ্ছে গিয়ে একটা হ্রদ, এই পর্যন্ত পানি আছে, পানির গভীরতা ধরেন H, এই H এর মানটা আপনাকে বের করতে বলছে। এইখানে একটা বায়ু বুদবুদ ছিল, এই বুদবুদটা যখন পানির উপরিতলে চলে আসছে তখন তার ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। কারণটা কি খেয়াল করেন, যখন জিনিসটা উপরে ওঠে তখন তার উপর প্রেসার কমে যায়। কেন কমে যায়? কারণ যখন সে এখানে ছিল তখন তার উপর দুইটা প্রেসার ছিল, একটা হচ্ছে পানির চাপ, H গভীরতায় পানির চাপ, আরেকটা হচ্ছে পানির উপরে বায়ুমণ্ডলের চাপ। যখন সে উপরে উঠে যায় তখন তার উপরে কোনো পানি থাকে না, তখন তার উপর শুধু বায়ুমণ্ডলের চাপ কাজ করে। তাহলে খেয়াল করেন এখানে তার যে প্রেসার সেটাকে আমরা বললাম P1, এখানে তার যে আয়তন সেটাকে বললাম V1, এই জায়গার চাপটাকে আমরা বললাম P2, এই জায়গার আয়তনটা হচ্ছে V2। এই V2 এর মান আমাকে বলছে যে ব্যাস দ্বিগুণ হয়ে যায়। ব্যাস যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ব্যাসার্ধও কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর ব্যাসার্ধ দ্বিগুণ মানে আয়তন হয়ে যায় 8 গুণ। কারণ আয়তন বুদবুদ যেহেতু বলছে, বুদবুদ মানে গোলক, গোলকের আয়তন বের করার সূত্র কি? 4/3πr³। এখন ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, দ্বিগুণকে কিউব করলে কত হবে? 8, তাহলে আয়তন হবে 8 গুণ। তাহলে এখানে তার আয়তন হচ্ছে গিয়ে নিচের আয়তনের 8 গুণ। এবার খেয়াল করেন এই P1, এই P1 মানে কি? এখানে পানির চাপও আছে, বাতাসের চাপও আছে। বাতাসের চাপ দেওয়া আছে কত? এত প্যাসকেল, ঠিক আছে? তাহলে এই P1 এটাকে আমরা ভেঙে লিখতে পারি পানির চাপ H⍴g প্লাস বায়ুমণ্ডলের চাপ 10⁵ ইন্টু V1 = P2। P2 হচ্ছে গিয়ে শুধু বায়ুমণ্ডলের চাপ, যখন সে এখানে ছিল তার উপর শুধু বায়ুমণ্ডলের চাপ কাজ করে। আর V2 এর মান হচ্ছে গিয়ে 8V1, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন V1 কাটা যাবে, তাহলে এখানে থাকবে H⍴g প্লাস 10⁵ এখানে V1 কাটা গেলে 8 × 10⁵। ওকে, এখান থেকে H বের করবেন, তাহলে H⍴g কি আসবে দেখেন, এটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে এরকম হবে না, 8 - 1 × 10⁵ হয়ে যাবে। এখান থেকে H বের করবেন, H কি আসবে? 8 - 1 × 10⁵ ডিভাইডেড বাই পানির ঘনত্ব ইন্টু 9.8, পানির ঘনত্ব ইন্টু 9.8। দেখেন এটা কিন্তু আমি ক্যালকুলেট করি নাই। কেন করি নাই খেয়াল করেন, এই জিনিসটা সবসময় সেম থাকবে। 10⁵, পানির ঘনত্ব 9.8, এটা সবসময় সেম থাকবে। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেট করে মনে রাখতে পারেন, সংখ্যাটা হচ্ছে 10.2, যদি মনে রাখতে পারেন তাহলে এই জায়গার হিসাবটা জানলেই আপনি H বের করতে পারবেন। দেখেন এখানে কত আসছে? 8 - 1। আর 8 কিভাবে আসছিল? ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছিল তাই। তাহলে আমরা এখানে লিখতে পারি 2³ - 1। দেখেন তো, তাহলে একটা হ্রদের গভীরতা আমরা কিভাবে বের করতে পারি? এই জিনিসটা ব্যবহার করে। যদি আমাকে বলতো যে ব্যাসার্ধ 3 গুণ হয়ে যায়, তাহলে আমি এখানে করতাম 3³ - 1 × 10.2। যদি বলতো ব্যাসার্ধ 4 গুণ হয়ে যায়, তাহলে এখানে করতাম 4³ - 1 × 10.2। তাহলে কোনো একটা হ্রদের তলদেশ থেকে বা পুকুরের তলদেশ থেকে বায়ু বুদবুদ উপরে আসার ফলে ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ হয়ে যায়, হ্রদের গভীরতা বের করবেন এইভাবে, n³ - 1 × 10.2। যদি ব্যাসার্ধ বা ব্যাস n গুণ হয়ে যায়। আর যদি সরাসরি বলে যে আয়তন এত গুণ হয়ে যায়, তখনকার জন্য আপনি H বের করবেন এইভাবে, n - 1 × 10.2। কারণ তখন তার আপনাকে ব্যাসার্ধ কিউব করে আয়তন বের করতে হবে না, তখন এই n গুণ হচ্ছে কি আয়তন কত গুণ হয়েছে সেটা। তাহলে আয়তন যদি n গুণ হয়ে যায় তাহলে হ্রদের গভীরতা এটা, ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ হয়ে যায় তখন হ্রদের গভীরতা এটা। তাহলে দেখেন আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে খেয়াল করেন। 2³ মানে এখানে 8 - 1 মানে 7, 7 × 10.2 তো ক্যালকুলেট করেন। 7 × 10 = 70 প্লাস 7 × 2 =
14 মানে 1.4। প্রথমে পূর্ণ সংখ্যাটারে করবেন, পরে 0.2 দিয়ে করবেন, তাহলে 1.4 আসবে, তাহলে 71.4। অ্যান্সার 71.4। বুঝতে পারছেন? এই এতটুকু দেখানোর জন্য আমি এত বড় হিসাব নিকাশটা দেখাইছি। ওকে, তাহলে হ্রদের গভীরতার ম্যাথ কিন্তু আসলে সহজ। এই 10.2 সংখ্যাটা মনে রাখবেন, পরে যত গুণ যত গুণ যত গুণ যত গুণ। ব্যাসের জন্য একরকম, আয়তনের জন্য আরেক রকম, মনে রাখবেন। পরের প্রশ্নটা আমরা দেখি, 4 নাম্বার কি বলছে। 20 লিটার আয়তনের একটি সিলিন্ডারে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাস রাখা হয়েছে। ওকে, গ্যাসের তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস করা হলে কি পরিমাণ গ্যাস সিলিন্ডার থেকে বের হয়ে যাবে? কেন বের হয়ে যাবে বলেন তো? একটা সিলিন্ডারের আয়তন বলা আছে 20 লিটার, ওইখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস ছিল। এখন যদি তাপমাত্রা বাড়ানো হয়, গ্যাসের আয়তন বাড়তে হবে, তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে, কিন্তু সিলিন্ডারের আয়তন তো আর বাড়বে না। সিলিন্ডারের আয়তন যেহেতু বাড়বে না, তাহলে গ্যাস প্রসারিত হলে কি হবে? বাইরে বের হইতে হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে? যে তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তাহলে আয়তন বেড়ে কত হইল সেটা বের করতে হবে, সেখান থেকে আগের আয়তনটা বিয়োগ করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আয়তন মানে কি পরিমাণ গ্যাস বাইরে বের হয়ে যাবে। তাহলে দেখেন, এখানে আমাদের চার্লসের সূত্র প্রয়োগ করতে হবে, ভি সমানুপাতিক টি। আমরা জানি ভি সমানুপাতিক টি। ওকে, তাহলে দেখেন V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2। V2 ইজ ইকুয়ালস টু কি আসবে? T2 বাই T1 ইন্টু V1, তাই না? ওকে, T2 মানে পরের তাপমাত্রা কত? 227 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিয়ে করতে হবে, কারণ এখানে টি মানে হচ্ছে গিয়ে পরম তাপমাত্রা, যার একক হচ্ছে কেলভিন। সেলসিয়াস এককে কিন্তু লিখলে টি হবে না, সেটা হবে থিটা। থিটা যদি বসান তাহলে সেলসিয়াস এককে বসাইতে হবে, টি বসাইতে হলে অবশ্যই কেলভিনে নিয়ে তারপর বসাইতে হবে। চার্লসের সূত্র হচ্ছে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, নট তাপমাত্রা। ঠিক আছে, পরম তাপমাত্রা, তাহলে অবশ্যই কেলভিনে নিয়ে বসাইতে হবে। T2 কত আছে? 227 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নেন, এটার সাথে 273 যোগ করবেন, করলে কত হবে? 500। T1 মানে আগের তাপমাত্রা কত? 127, এটার সাথে আপনি 273 যোগ করেন, হবে 400। V1 আগের আয়তন কত? 20, ক্যালকুলেট করেন, আসবে 25 লিটার। মানে যখন আমি তাপমাত্রা বাড়ায়া 227 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন গ্যাসের আয়তন কত হয়? 25 লিটার। কিন্তু সিলিন্ডারের আয়তন কত আছে? 20 লিটার। তাহলে সিলিন্ডার কতটুকু গ্যাস ছেড়ে দেবে? 5 লিটার গ্যাস ছেড়ে দেবে, কারণ সে রাখতে পারে 20 লিটার, ও অতিরিক্তটুকু বাইরে বের হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 5 লিটার, এতটুকু গ্যাস বাইরে বের হয়ে যাবে। ওকে, তাহলে 5 নম্বর প্রশ্নটা আমরা এখন দেখি কি বলছে। দেখেন, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি হলো PV ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য K ইজ ইকুয়ালস টু হোয়াট? ওয়েট। এটা কি সূত্র? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এই সূত্রের মধ্যে চাপ, আয়তন, তাপমাত্রা তিনটাই হচ্ছে পরিবর্তনশীল বা চলক। তাহলে এখানে যে K এর মান, এটা কিসের উপর নির্ভর করবে? চাপ, আয়তন, তাপমাত্রা এই তিনটার কোনোটার উপরই নির্ভর করবে না, এটা শুধু গ্যাসের ভরের উপর নির্ভর করবে। গ্যাসের ভর যদি বেশি হয়, ধ্রুবকের মান বাড়বে, গ্যাসের ভর যদি কমে, ধ্রুবকের মান কমবে। ওকে, আর 1 মোল গ্যাসের জন্য এই যে ধ্রুবকের মান, সেটা হইল গিয়ে আর, মোলার গ্যাস ধ্রুবক। 1 মোল গ্যাসের জন্য ধ্রুবকের মান হচ্ছে আর। ওকে, তাহলে এইবার খেয়াল করেন, এখানে আমার নাইট্রোজেন গ্যাসের কথা বলছে, কতটুকু? 7 গ্রাম। 7 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল? দেখেন, আমরা দেখলাম 1 মোল গ্যাসের জন্য, 1 মোল যে কোনো গ্যাসের জন্য, 1 মোল নাইট্রোজেন গ্যাসের জন্য ধ্রুবকের মান হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, 1 মোল মানে কি? 28 গ্রাম। 28 গ্রাম নাইট্রোজেনের জন্য আমরা ধ্রুবকের মান পাইছি আর। সুতরাং 1 গ্রাম নাইট্রোজেনের জন্য এটার মান কত হবে? আর বাই 28। সুতরাং 7 গ্রাম নাইট্রোজেনের জন্য কত হবে? আর ইন্টু 7 ডিভাইডেড বাই 28, অর্থাৎ আর বাই 4। ধ্রুবকের মান হবে আর ডিভাইডেড বাই 4।
আর আর এর মান জানো কত, 8.314, এটাকে 4 দিয়ে ভাগ করবেন। 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 2। 2 কি কোথাও আছে, ইয়েস একটা ঘরেই আছে, তাহলে আমার অ্যান্সার হবে 2.079। অথবা আপনি এই 7 গ্রাম দেখেই কিন্তু বুঝতে পারতেছেন এখানে মোল সংখ্যা কত, মোল সংখ্যা হচ্ছে 0.25 মানে 1/4। তাহলে আপনি ওই যে মোলার গ্যাস ধ্রুবককে এই 1/4 দিয়ে গুণ করে দিবেন অথবা 4 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য মান, তাহলে হাফ মোল গ্যাসের জন্য হবে r/2, হ্যাঁ, কোয়ার্টার মোল গ্যাসের জন্য হবে r/4, এই তো 2 মোল গ্যাসের জন্য হবে 2r, 3 মোল গ্যাসের জন্য 3r, এভাবে করে মোল সংখ্যাটা বাড়তে থাকে। n মোল গ্যাসের জন্য হয় nr, তখন k এর মান nr বসায় দিলেই আমরা PV = nRT সমীকরণটা পাই। ঠিক আছে, এভাবে মোল সংখ্যার উপর ডিপেন্ড করে এই ধ্রুবকের মানটা কত হবে। তাহলে 7 গ্রাম নাইট্রোজেনের জন্য এত হবে, এটা অ্যান্সার। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন কি বলছে, প্রমাণ অবস্থায় মিথেনের কার্যকর বেগ অ্যামোনিয়ার কার্যকর বেগের কত গুণ। কার্যকর বেগ অর্থ কি, আচ্ছা কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বেগের সংজ্ঞা জানি, গড় বেগ, বর্গমূলীয় গড় বর্গবেগ বা গড় বর্গবেগ, সম্ভাব্যতম বেগ, এসব হাবিজাবি আমরা জানি। কার্যকর বেগ তাহলে কোনটা, বর্গমূলীয় গড় বর্গবেগ যে জিনিসটা আছে বা RMS বেগ যে বিষয়টা, ওটা কি বলা হয়, কার্যকর বেগ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ওই RMS বেগের কথা বলছে। কোন কোন গ্যাসের ক্ষেত্রে, দুইটা গ্যাস, মিথেন গ্যাসের কার্যকর বেগ দেওয়া আছে, কার না বলছে মিথেন গ্যাসের কার্যকর বেগ অ্যামোনিয়ার কার্যকর বেগের কত গুণ, এটা আমাকে বের করতে বলছে। কোন অবস্থায়, প্রমাণ অবস্থায়, কোনো সমস্যা নাই। দেখেন আমরা RMS বেগ বের করার ফর্মুলা কি জানি, CRMS is equals to √3RT/m। দেখেন আমাকে প্রমাণ অবস্থায় বলে দিছে, মানে অবস্থা ফিক্সড, অবস্থা যেহেতু ফিক্সড তাহলে তাপমাত্রা ফিক্সড হয়ে যাবে। আর এর মান তো এমনি ধ্রুবক, 3 তো ধ্রুবকই, তাহলে এখানে C কার উপর নির্ভর করবে, আণবিক ভরের উপর নির্ভর করবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, গ্যাসের কার্যকর বেগ সমানুপাতিক 1/√m, মানে ব্যস্তানুপাতিক আর কি। ওকে, তাহলে এখান থেকে আমরা জিনিসটা লিখতে পারি, মিথেনের কার্যকর বেগ Cm, অ্যামোনিয়ার কার্যকর বেগ Ca, ওকে, ইকুয়ালস টু √Ma/√mm, যেহেতু বর্গমূলের ব্যস্তানুপাতিক তাই উল্টা হবে এবং বর্গমূল হবে। আমাকে কি বের করতে বলছে, মিথেনের কার্যকর বেগ কত, তাহলে এখানে Cm বের করব আমরা। Cm এর মান হবে, পুরোটাকে এক রুটের মধ্যে নিয়ে যাওয়া যায়, Ma মানে অ্যামোনিয়ার আণবিক ভর। অ্যামোনিয়ার আণবিক ভর কত, দেখেন NH3, এটা হচ্ছে গিয়ে আপনার 14, এখানে আছে 3, 17। পরে মিথেনের আণবিক ভর CH4, 12 আর 4, 16। ওকে, আর এই Ca এখানে নিয়ে আসেন। এবার খেয়াল করেন, 17কে যদি 16 দিয়ে ভাগ করেন 1 পয়েন্ট সামথিং হবে। ওকে, 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং বলতে 1.0625 এরকম একটা সংখ্যা আসবে, 1.0625, হ্যাঁ Ca। এবার খেয়াল করেন, এটাকে কি আপনি ক্যালকুলেট করতে পারবেন, দেখেন আপনার ক্যালকুলেট করা দরকার নাই। 1 এই সংখ্যাটাকে যদি আমরা রুট করি, কখনো কি 2.3 হতে পারে, সম্ভব না। √5 এটাও কিন্তু 2 এর থেকে বড় একটা সংখ্যা, এটা কি হতে পারে, পারবে না। √3/2 এটা আবার হচ্ছে গিয়ে আপনার, এটার মানই হইতেছে গিয়ে, সরি মার্কারটা চেঞ্জ করি, √3/2 এটার মান হচ্ছে গিয়ে আপনার 0.867 এরকম একটা সংখ্যা। একের থেকে ছোটও কিন্তু হবে না, এককে রুট করলে একই হয়, কিন্তু এখানে যেহেতু একের থেকে বড় একটা সংখ্যা আছে, এটাকে রুট করলে একের থেকে বড় একটা সংখ্যা হবে, এবং অপশন আমাদের একটাই আছে, সেটা হচ্ছে ক। হ্যাঁ, তাহলে এত গুণ হবে। তাহলে সংখ্যা যেহেতু আর কোনোটাই আমাদের সাথে মিলতেছে না, আমাদের আর কিচ্ছু দেখা দরকার নেই, ওটাই অ্যান্সার। ঠিক আছে, 1.03 গুণ। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, 7 নম্বর। দেখেন কি বলছে, মার্কেট যেন কোনটা ছিল ভালো, এটা, তাহলে এটাকে কি করবো এখন, পকেটে ভরবো। 7 নম্বর কি বলছে, তাপমাত্রা হ্রাস পেলে কোনো স্থানের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায়।
মুখস্থ রাখতে হবে। কোনো একটা স্থানের বাতাসের তাপমাত্রা যদি কমে যায়, বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়, তখন বাতাস বাষ্পটা ছেড়ে দেয়। এই কারণে শীতকালে কুয়াশা পড়ে। যখন তাপমাত্রা কমে যায়, বাতাসের বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, তাই ভিতরে বেশি বাষ্প রাখতে পারে না, ছেড়ে দেয়, তখনই কুয়াশা হয়। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। এর কারণ কি? এটার কারণ হলো তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমে যায়। একইভাবে তাপমাত্রা কমার কারণে বাতাসের আয়তন কমে যায়, তাই ভিতরে বাষ্প ধরে রাখার জায়গা থাকে না, এই কারণে ছেড়ে দেয়। অ্যান্সার হবে হ্রাস পায়। কমন সেন্সের উত্তর। ঠিক আছে, এটা ক্যালকুলেশনের কিচ্ছু নাই। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। 8 নাম্বার কি বলছে? 8 নাম্বার, টি তাপমাত্রায় 10টি হিলিয়াম পরমাণুর গতি শক্তি কোনটি? টি তাপমাত্রা 10টা হিলিয়াম পরমাণুর গতি শক্তি। ওকে, দেখেন আমরা জানি গড় গতি শক্তি, গড় গতি শক্তি এটার মান হচ্ছে গিয়ে 3/2 kT। আচ্ছা, গড় গতি শক্তি মানে কি? গড় গতি শক্তি বলতে একটা পরমাণুর গতি শক্তিকে বোঝায় বা একটা অণুর গতি শক্তিকে বোঝায়। যেহেতু এখানে হিলিয়াম পরমাণুর কথা বলছে, আমরা পরমাণু দিয়েই বলি। গড় গতি শক্তি বলতে কোনো একটা পাত্রের একটা পরমাণুর গতি শক্তিকে বোঝায়। তাহলে আমরা গড় গতি শক্তির ফর্মুলা জানি এটা, তার মানে কি? একটা পরমাণুর গতি শক্তি। সুতরাং একটি পরমাণুর গতি শক্তি হচ্ছে 3/2 kT। আমাকে কয়টা পরমাণুর গতি শক্তি বের করতে বলছে? 10টা। সুতরাং 10টি পরমাণুর গতি শক্তি হবে 10 × 3/2 kT। কাটেন, 5 3 5 15 kT। তাপমাত্রা টি বলে দিছে, অ্যান্সার হবে 15 kT। 8 নম্বর প্রশ্ন শেষ। 9 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ? দেখা তো কোনোটাই চেনা মনে হইতেছে না, তাই না? যাক, ব্যাপার না। দেখেন, গতিতত্ত্বের সমীকরণ আপনি মুখস্থ কি জানেন? আমরা জানি কোনো আদর্শ গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ হচ্ছে PV = 1/3 mc² বার। P মানে গ্যাসের প্রযুক্ত চাপ, V মানে গ্যাসের আয়তন, M একটা অণুর ভর, N হচ্ছে মোট অণুর সংখ্যা, এটা হচ্ছে গড় বর্গবেগ। দেখেন তো জিনিসটা কেন লিখতে পারি না? ওই কালি পড়ে না কেন? PV = 1/3 mc² বার লেখা যায় কিভাবে? M মানে একটা অণুর ভর, এটা হচ্ছে মোট অণুর সংখ্যা। একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দ্বারা গুণ করে দিলে আমি গ্যাসের মোট ভর পাবো। মোট ভর পাইলাম, এটা হচ্ছে PV এর মান। যদি P এর মান বের করি তাহলে P = কি আসবে? 1/3 × m/v × c² বার। m/v এটা মানে কি? গ্যাসের ভর / গ্যাসের আয়তন, মানে গ্যাসের ঘনত্ব। 1/3 ρ c² বার। P = 1/3 ρ c² বার। অ্যান্সার কোনটা? ক। ঠিক আছে, PV দেবেন না কিন্তু, কারণ V দিয়ে ভাগ করার ফলে কিন্তু রো আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 10 কি বলছে? তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের আয়তন পূর্বের 4 গুণ করা হলে এর গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তাপমাত্রা স্থির রেখে, আচ্ছা দেখেন তো, গতিশক্তি বের করার ফর্মুলা আমরা কি জানি? K = 3/2 nRT। যেখানে N মানে হচ্ছে কি গ্যাসের মোল সংখ্যা, R মানে মোলার গ্যাস দ্রব্যক, T মানে প্রমাণ তাপমাত্রা, মানে পরম তাপমাত্রা আর কি। ওকে, নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য আমরা ভর তো নির্দিষ্টই রাখবো, কারণ পাত্রে কোনো ছিদ্র থাকবে না যে গ্যাস বের হয়ে যাবে। ভর নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। তাহলে এই গতিশক্তি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপরে। এখন আপনি যদি তাপমাত্রাকে স্থির রাখেন তাহলে কি গতিশক্তি চেঞ্জ হবে? গতিশক্তি কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে যখন বলে দিয়েছে যে তাপমাত্রা স্থির রেখে আয়তন যদি আপনি 4 গুণ করেন, ডাজন্ট ম্যাটার, আয়তন আপনি চেঞ্জ করেন বা না করেন, তাপমাত্রা যেহেতু স্থির, গতিশক্তি আগেরটাই থাকবে। ঠিক আছে, তাহলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? 1 গুণ হবে, মানে সমান, চেঞ্জ হবে না।
এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো গতিশক্তির আরেকটা ফর্মুলা জানি, কে ইজ ইকুয়ালস টু 3/2 পিভি। এখানে যদি আমি ভি 4 গুণ লিখি তাহলে কি হবে দেখেন। হ্যাঁ, আপনি ভি 4 গুণ করেন তো, হ্যাঁ হ্যাঁ ভি 4 গুণ করেন, পি ইন্টু 4v 4 গুণ করে দিলাম, তাহলে কি হবে 3/2, সরি এখানে একটা 4 আসবে, 4 ইন্টু 3/2 পিভি। গতিশক্তি আগের 4 গুণ হয়ে গেছে। দেখেন আপনি কিন্তু এখানে একটা ভুল করছেন। কি ভুল করছেন দেখেন, আপনি এখানে আয়তনকে ঠিকই 4 গুণ করছেন, চাপ কি চেঞ্জ হবে না? আপনি যেহেতু তাপমাত্রা স্থির রাখছেন, আয়তন 4 গুণ করলে চাপও তো চেঞ্জ হবে, কারণ তাপমাত্রা স্থির থাকলে বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে। বয়েলের সূত্র কি ছিল? ভি বাড়লে চাপ পি কমবে, তাই না? তাহলে আয়তন যদি 4 গুণ করেন, চাপ হয়ে যাবে 4/1 তাহলে ওই কাটাকাটি গিয়া কিন্তু আগেরটাই থাকবে। ঠিক আছে, তাহলে আপনি যেই ফর্মুলা দিয়েই কাজ করেন না কেন, তাপমাত্রা স্থির আছে মানে গতিশক্তি আগেরটাই থাকবে, মানে গতিশক্তি হবে 1 গুণ। বুঝা গেছে? ওকে, 10 নম্বর শেষ। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 11, একটি বদ্ধ পাত্রে 10⁶ প্যাসকেল চাপে 2 kg/m³ ঘনত্বের কিছু গ্যাস রাখা আছে, যেখানে গ্যাস অণুর গড় মুক্ত পথ √3 × 10⁻⁵ মিটার। গ্যাস অণু প্রতি সেকেন্ডে কি পরিমাণ সংঘর্ষ করবে? সংঘর্ষের পরিমাণ হিসাব করতে বলছে, প্রতি সেকেন্ডে গ্যাস অণু। আচ্ছা ব্যাপার না, গড়মুক্ত পথ দেওয়া আছে তাই তো। দেখেন আমরা গড়মুক্ত পথের সংজ্ঞা জানি, গড়মুক্ত পথ ইজ ইকুয়ালস টু কোনো গ্যাস অণুর অতিক্রান্ত মোট দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা। ঠিক আছে, অতিক্রান্ত মোট দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা, এটা হচ্ছে গড়মুক্ত পথের সংজ্ঞা। সংজ্ঞা নট রাশিমালা। দেখেন ব্যাপার না, এখান থেকে আমাদের সংঘর্ষ সংখ্যা বের করতে বলছে, তাহলে এটা ইকুয়ালস টু কি আসবে? এস ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার মান দেওয়া আছে। এস মানে কি? গ্যাসের অতিক্রান্ত মোট দূরত্ব। দূরত্ব দেওয়া নেই, সমস্যা নেই। দূরত্ব ইজ ইকুয়ালস টু আমরা জানি বেগ ইন্টু সময়, এস ইকুয়ালস টু সিটি। তাহলে এখানে আমরা লিখবো সি আরএমএস ইন্টু টি ডিভাইডেড বাই ল্যামডা। আরএমএস কেন লিখবো? কারণ কোনো গ্যাসের বেগ বলতে আমরা আরএমএস বেগটাকেই বুঝি, এটার আরেকটা নাম হচ্ছে কার্যকর বেগ। ঠিক আছে, তাহলে গ্যাসের কোনো বেগ মানি হলো কি আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বেগ মানি হচ্ছে কি আরএমএস বেগ। ওকে, তাহলে আমরা সিআরএমএসকে যদি সময় দিয়ে গুণ করি তাহলে গ্যাস অণুর অতিক্রান্ত মোট দূরত্ব পাবো, সেটাকে গড়মুক্ত পথ দ্বারা ভাগ করলেই আমি কি পাবো? সংঘর্ষ সংখ্যা পাবো। ওকে, যাক ব্যাপার না। এখন সিআরএমএস বের করবো কিভাবে? সিআরএমএস বের করার ফর্মুলা আছে √3p/ρ বা √3RT/m। কোনটা দেব? যেহেতু এখানে চাপ দেওয়া আছে তাহলে আমরা লিখবো √3p/ρ, √3p/ρ ইন্টু সময় ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, তাহলে দেখেন এখানে লিখি, দেখেন এই লাইনটাকে আমরা একটু এখানে একটু ভাঙাচুরা লিখি, √3 ইন্টু পি ডিভাইডেড বাই রো ইন্টু সময়। আচ্ছা, সময়টা বারবার লেখা কি দরকার আছে? আমাকে তো বলছে যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ সংঘর্ষ করবে, তাহলে টি এর মান হবে গিয়ে 1 সেকেন্ড বসাই দিলাম, ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা দেওয়া আছে কত? দেখেন গড়মুক্ত পথ দেওয়া আছে √3 × 10⁻⁵, তাহলে এটাও লেখা ভালোই, √3 × 10⁻⁵ মিটার। ওকে, √3 কাটা যাবে, থাকবে কি তাহলে? এটা উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে এখানে √p/ρ। পি এর মান কত দেওয়া আছে? 10⁶ প্যাসকেল। রো মানে ঘনত্ব কত? 2 দেওয়া আছে, ইন্টু 10⁵, উপরে চলে গেছে তাই +5 হয়ে গেছে। তাহলে আবার ক্যালকুলেট করেন কি আসবে, দেখেন 1/√2 ইন্টু 10⁻³ ইন্টু 10⁵। হ্যাঁ, 1/√2 ইন্টু 10⁸। এবার বলেন তো 1/√2 এই সংখ্যাটার মান কত? যদি না জানেন তাহলে তো হইল, যদি না জানেন এখনই ক্যালকুলেটর চেপা মুখস্থ করে রাখবেন। √2 এটা মানে হইতেছে গিয়া 1.414, 1/√2 এটা মানে হচ্ছে 0.707। এই √2 এবং 1/√2 খুবই কার্যকর দুইটা সংখ্যা, এগুলোর মান মনে রাখবেন। 1/√2 মানে হচ্ছে 0.707 10⁸।
এখন এই দশমিকটাকে যদি এক ঘর পিছনে নিয়ে যাই তাহলে হবে 7.07 এবং এটার পাওয়ার আসবে 10⁻⁷। অ্যান্সার হবে 4। তাহলে প্রতি সেকেন্ডে সে এতগুলা সংঘর্ষ করতে পারবে। ঠিক আছে, হিসাব বুঝছেন না? সহজ, কিন্তু কনসেপ্ট জানলে এত সময় লাগবে না। আমার মতো স্লোয়ার তো হিসাব করবেন না আপনি। ওকে, 11 নম্বর প্রশ্ন শেষ। তাহলে এবার আমরা 12 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। 12 নম্বর দেখেন কি বলছে। কোন স্থানে একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বাল্বের পাঠ যথাক্রমে 30°C ও 20°C, বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ারের ধ্রুবক 1.67 হলে ওই স্থানে শিশিরাঙ্ক কত? মুখস্থ একটা ফর্মুলা আছে। তা হাইগ্রোমিটারের সাহায্যে আমরা শিশিরাঙ্ক বের করার একটা ফর্মুলা মুখস্থ জানি। সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু θ1 প্লাস g ইন্টু θ2 মাইনাস θ1। যেখানে θ1 মানে হচ্ছে শুষ্ক বাল্বের পাঠ। ঠিক আছে, শুষ্ক বাল্বের পাঠ কত দেওয়া আছে? 30। g মানে গ্লেসিয়ারের ধ্রুবক কত দেওয়া আছে? 1.67। θ2 মানে সিক্ত বাল্বের পাঠ কত? 20। আর θ1 তো 30। দেখেন 30 প্লাস 1.67 ইন্টু মাইনাস 10, তাই না? তাহলে 30 মাইনাস 16.7 হিসাব করলাম। মাইনাস এখানে আসছে, 10 দিয়ে গুণ করলে এটা হবে, বিয়োগ করলে হবে 13.3°C। এটাই হচ্ছে গিয়ে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক হচ্ছে 13.3°C। ঠিক আছে, এখন আপনি যদি সমীকরণটাই না জানেন তাহলে আপনি করতে পারবেন না। বুঝতে পারছেন? তার একটা হাইগ্রোমিটারের সাহায্যে যখন আমরা শিশিরাঙ্ক বের করি, এই ফর্মুলার সাহায্যে আমরা বের করি। ওকে, এটা মনে রাখবেন, তাহলে শিশিরাঙ্ক বের করতে পারবেন। ওকে, 12 নম্বর প্রশ্ন শেষ। 13 নম্বর প্রশ্নে চলে যাই। কি বলছে? ওয়াও। কোন স্থানে শিশিরাঙ্ক 22°C এবং এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ 25 মিলিমিটার Hg পারদ চাপ। কোন তাপমাত্রায়? শিশিরাঙ্কে। ওকে, বাষ্পের চাপ দেওয়া আছে। বায়ুর তাপমাত্রা 16°C নেমে গেলে বাষ্পের চাপ এত মিলিমিটার হয়ে যায়। তাপমাত্রা কমার ফলে কত শতাংশ জলীয় বাষ্প কুয়াশা হিসেবে পড়ে যাবে? জোস, সুন্দর একটা প্রশ্ন দিছে। দেখেন, শিশিরাঙ্ক মানে কি? শিশিরাঙ্ক মানে হচ্ছে বাতাসের এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় বাতাস এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে। ওকে, বাতাসের তাপমাত্রা যদি আমি শিশিরাঙ্ক থেকে নিচে নামাই তখনই কুয়াশা পড়া শুরু হয় বা শিশির পড়া শুরু হয়। কারণ কি? তাপমাত্রা শিশিরাঙ্ক থেকে নিচে নামলে বাতাসের ধারণ ক্ষমতা কমে যায়, অতিরিক্ত জলীয় বাষ্পটুকু কুয়াশা হিসেবে ছেড়ে দেয়। এভাবে করে তাপমাত্রা শিশিরাঙ্ক থেকে যত নিচে নামবে তত বেশি কুয়াশা পড়তে থাকবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, কোন একটা স্থানে শিশিরাঙ্ক দেওয়া আছে এত, ওই সময়ে বাষ্পের চাপ দেওয়া আছে এত। ঠিক আছে, ওকে। বলছে তাপমাত্রা 16তে নিয়ে আসলে, 16 তো 22 থেকে অনেক কম, যেহেতু শিশিরাঙ্ক থেকে তাপমাত্রা নিচে নেমে গেছে, অবশ্যই কুয়াশা পড়বে। কত পার্সেন্ট জলীয় বাষ্প কুয়াশা হিসেবে পড়ে যাবে সেটা আপনাকে বের করতে বলছে, কোনো ব্যাপার না। খেয়াল করেন, আমরা জানি জলীয় বাষ্পের চাপ এর ভরের সমানুপাতিক। জলীয় বাষ্পের চাপ এর ভরের সমানুপাতিক। এখন দেখেন, এটাকে আমরা লিখতে পারি না P1 ডিভাইডেড বাই P2 ইজ ইকুয়ালস টু M1 ডিভাইডেড বাই M2। P1 মানে আগের চাপ, P2 মানে পরের চাপ, M1 মানে আগের ভর, M2 মানে পরের ভর। কার ভর? জলীয় বাষ্পের ভর। বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের ভর কতটুকু উপস্থিত আছে সেটা। ওকে, খেয়াল করেন, এখান থেকে আমি M2 বের করব। M2 মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা যখন আমি 16তে নিয়ে গেছি তখনকার বাষ্পের ভর বের করব, উপস্থিত বাষ্পের ভর বের করব। ওকে, M2 এর মান তাহলে কত আসবে? M2 ইজ ইকুয়ালস টু আসবে P2 ডিভাইডেড বাই P1 ইন্টু M1। P2 মানে কি? পরের চাপ, মানে 16°C তাপমাত্রায় বাষ্পের চাপ কত? 20 মিলিমিটার Hg, 20।
P1 আগের বাষ্পের চাপ কত, মানে শিশিরাঙ্কে বাষ্পের চাপ কত দেওয়া আছে 25। M1 মানে ওই শিশিরাঙ্কে বাতাসে কি পরিমাণ বাষ্প উপস্থিত ছিল সেটা, তার মান দেওয়া নাই, তাই এটা একটু রেখে দেব। ক্যালকুলেট করেন কত হয়, 4/5 M1। ঠিক আছে, 4/5 মানে কত, 0.8 M1। ওকে, এটা হচ্ছে M2 এর মান। M2 মানে কি, পরবর্তীতে তাপমাত্রা যখন 16 তখন বাতাসে জলীয় বাষ্প আছে কতটুকু, কিন্তু আমাকে বের করতে বলছে কুয়াশা হিসেবে কতটুকু পড়ে যাবে। তাহলে কতটুকু পড়ে গেল, আগের ভর থেকে পরের ভরটা বিয়োগ করে দিবেন। বাতাসে আগে উপস্থিত ছিল M1, পরে উপস্থিত আছে M2, তো এই বিয়োগফল যা পাবো সেটাই হচ্ছে কুয়াশার পরিমাণ, এটাই হচ্ছে কুয়াশার পরিমাণ। ঠিক আছে, এখন এটা থেকে যদি আমি পার্সেন্টেজ বের করতে যাই, পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হবে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 ইন্টু 100%। ওকে, M1 এর মান কত, M1, M2 এর মান কত পাইছেন 0.8 M2। এত কাহিনী করার কি দরকার আছে, আপনি আমাকে বলেন তো। উপস্থিত আছে 0.8, তাহলে পড়ে গেছে কত 0.2, আর 0.2 মানে 20%। এত কাহিনী করে বের করার কোনো প্রয়োজন নাই, আপনি এটা দেখেই বুঝতে পারবেন। উপস্থিত এখনো বাকি আছে 0.8, তাহলে পড়ে গেছে 0.2 মানে 20%, অ্যান্সার হবে 20%। তাহলে হিসাবটা কিভাবে করতে হবে, চাপ এবং ভরের সম্পর্ক থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 14 কি বলছে দেখেন, কোন আদর্শ গ্যাসের সম্ভাব্যতম বেগের মান নির্দেশ করে। কোনটি আদর্শ গ্যাসের সম্ভাব্যতম বেগের মান নির্দেশ করে? সম্ভাব্যতম বেগ মানে কি, খেয়াল করেন, কোনো একটা গ্যাসের পাত্রে বা সিস্টেমে যে গ্যাসের অণুগুলো থাকে সবগুলোর বেগ কিন্তু সেম থাকে না। হ্যাঁ, একটা সর্বনিম্ন বেগ থাকে, একটা সর্বোচ্চ বেগ থাকে, মাঝামাঝি বেগ থাকে। সম্ভাব্যতম বেগ বলতে কোন বেগটা বোঝায়? সম্ভাব্যতম বেগ বলতে বোঝায় সবচেয়ে বেশি সংখ্যক অণু কোন বেগে গতিশীল আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি সংখ্যক অণু যেই মানের বেগে গতিশীল থাকে ওই বেগটাকেই বলা হয় সম্ভাব্যতম বেগ। ঠিক আছে, আর এই সম্ভাব্যতম বেগ বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে √2RT/m। দেখেন √3RT/m এটা হচ্ছে আরএমএস বেগ, √8RT/πm এটা হচ্ছে গিয়ে গড় বেগ, √3KT/m এটাও কিন্তু আরএমএস বেগ। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে সম্ভাব্যতম বেগ। ওকে, তাহলে দেখেন আমাদের এটা ফর্মুলা মুখস্থ করতে হবে, কিছু করার নেই, একদম ডিরেক্ট প্রশ্ন, এটা বোঝারও কিছু নাই, মুখস্থ। তাহলে আমাদের 14 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার সর্বশেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে, বয়েলের সূত্রানুসারে চাপ আয়তন লেখচিত্রের প্রকৃতি কিরূপ? চাপ আয়তন লেখচিত্র। ওকে, বয়েলের সূত্রে আমরা 3-4টা গ্রাফ আঁকতে পারি। দেখেন, মনে করেন এখানে একটা গ্রাফ আঁকবো, এখানে দিলাম ভি, এখানে দিলাম পি। আবার মনে করেন এখানে একটা গ্রাফ আঁকবো, এখানে দিলাম মনে করেন ভি, এখানে দিলাম 1/p। আবার মনে করেন এখানে একটা গ্রাফ আঁকবো, এখানে দিলাম পি, এখানে দিলাম পিভি। আমাকে যেটা বলছে সেটা হচ্ছে চাপ আয়তন, মানে এই গ্রাফটার প্রকৃতি বের করতে বলছে। খেয়াল করেন, আমরা পিভি বয়েলের সূত্রটা কি জানি, ভি সমানুপাতিক 1/p, মানে ভি ইজ ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু 1/p। তাহলে দেখেন তো এই সমীকরণে কে কে চলক, এই সমীকরণ হচ্ছে ভি একটা চলক, 1/p পুরাটা একটা চলক, কারণ আমি অক্ষ বরাবর কিন্তু 1/p বসাইছি, পি বসাই নেই, তাহলে 1/p পুরাটা হচ্ছে একটা চলক। তাহলে এখানে দেখেন ভি, এটার পাওয়ার 1, 1/p পুরাটার পাওয়ার 1, তাহলে এটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখা। এটার গ্রাফটা হয় এরকম, মূল বিন্দুগামী সরলরেখা, ভি আর 1/p এর যদি গ্রাফ আঁকে। ঠিক আছে, ওকে, এটার জন্য গ্রাফটা কেমন হবে দেখেন, আমরা জানি পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হ্যাঁ, দেখেন আমি এখানে উপরে বসাইছি পিভি, এখানে বসাইছি পি। দেখেন, যদি আপনি চাপের মান বাড়াইতে থাকেন আস্তে আস্তে, পিভি এর মান কি চেঞ্জ হবে? পিভি এর মান কিন্তু কখনোই চেঞ্জ হবে না, কারণ আপনি লিখছেন পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট,
আপনি চাপের মান যাই করেন না কেন, বাড়ান কিংবা কমান, এই পিভি জিনিসটা কখনোই চেঞ্জ হবে না। এই কারণে এটা গ্রাফ হবে গিয়ে এই পি অক্ষের সমান্তরাল সরল রেখা। যদি আপনি এখানে ভি বসান তাও এইটাই হবে, মান কখনোই চেঞ্জ হবে না, এই অক্ষের সমান্তরাল থাকবে। এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখেন, এটার জন্য সমীকরণ কি, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটাও কি পি অক্ষের সমান্তরাল হবে না, এখানে পি অক্ষের সমান্তরাল হয়েছে কেন, কারণ এখানে পিভি পুরাটাই আমরা এখানে চলক হিসেবে বিবেচনা করছি এবং এই পুরা চলকটার মান হচ্ছে কি একটা নির্দিষ্ট মান, কিন্তু এখানে চলক হবে গিয়ে পি একটা চলক, ভি আলাদাভাবে আরেকটা চলক, কারণ আমরা এখানে ওয়াই অক্ষে ভি বসাইছি, এক্স অক্ষে পি বসাইছি, দুইটাই চলক। এবং দেখেন দুইটা চলক গুণ অবস্থায় আছে, এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এটা কি, অধিবৃত্ত। তাহলে এটাও কিন্তু তার সমতুল্য একটা সমীকরণ। সুতরাং এখানে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হয় এমন, বয়েলের সূত্রের পিভি গ্রাফ হয় এরকম। এই গ্রাফের একটা নাম আছে, এটাকে বলা হয় আইসোথার্মাল কার্ভ বা সমষ্ণ রেখা, ঠিক আছে। এবং এটা যে আয়তাকার অধিবৃত্ত এটা পাগলেও জানে, সুতরাং এত ব্যাখ্যা করার কিছু নাই। চাপ আয়তনের গ্রাফ হবে গিয়ে হাইপারবোলা, ঠিক আছে। ওকে, তাহলে এতক্ষণ তাহলে প্যাচাল কেন পারলাম, এমনি যাক ব্যাপার না। তাহলে আমাদের আজকে এই 15টা প্রশ্ন সলভ করা হয়ে গেল। তাহলে আপনারা যারা পরীক্ষা দিলেন তাহলে আপনাদের সবার জন্য খুবই উপকার হলো আশা করি, এবং যারা পরীক্ষা দেন নাই তারা আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফর্মের লিঙ্কের মাধ্যমে পরীক্ষাটি দিয়ে এসে তারপর এই সলভ ক্লাসটি দেখে নেবেন, এতে আপনার অনেক বেশি উপকার হবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের এই ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আপনাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।